তার সাথে যুক্ত। জি, আপনাকে গোল টেবিলে স্বাগত জানাচ্ছি। আমার বাঁদিকে আছেন। জি, আমি আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিরুদ্দিন আহমেদ অসীম, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং রাজনৈতিক পরিচয় হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক। ওয়েলকাম। আসসালামু আলাইকুম, আমি নাজমা আক্তার, সভাপতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। যে বিজ্ঞ প্যানেলিস্টদের সঙ্গে আমরা পরিচিত হলাম। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব তার আগে চলুন আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো আমরা একটু দেখে নিই। দৈনিক প্রথম আলো। ধ্বংসস্তূপে বিস্ময়কন্যার 17 দিন জীবিত উদ্ধারের পর রেশমা বললেন, ভালো আছি। তত্ত্বাবধায়ক সরকার চায় 90% মানুষ। নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দৈনিক কালের কণ্ঠ। রেশমার রূপকথা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং। মানবতা বিরোধী অপরাধের বিচার সমর্থন করে যুক্তরাষ্ট্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস নোট। হেফাজতে সন্ত্রাসে পুলিশ, বিজিবি সহ নিহত 24। দৈনিক যুগান্তর। মৃত্যুঞ্জয়ী রেশমা। সাভারের রানা প্লাজা ধসে 391 ঘন্টা পর মৃত্যু কূপ থেকে উদ্ধার। মতিঝিলের ঘটনায় মিডিয়াকে নীরব রাখা হয়েছে, দ্য ইকোনমিস্ট। দৈনিক সমকাল। একই বিস্ময়, 17তম দিনে মৃত্যুকূপ থেকে রেশমা জীবিত উদ্ধার। যে আমরা আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো দেখলাম। তো আমি প্রথমে আমাদের নাজমা আক্তার, সভাপতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখেছি যে রানা প্লাজা ধসে 1000-এর উপরও লাশ আমরা পেয়েছি। তারপর এত দুঃসংবাদের মধ্যে একটি ভালো সংবাদ হচ্ছে যে 17 দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে একজন জীবনজয়ী রেশমা বেরিয়ে এসেছেন। তো এই যে মানুষের যে বেঁচে থাকার আকুতি এবং এই যে শ্রমিকদের মানবাধিকার যে সর্বত্র লঙ্ঘন হচ্ছে, এই জায়গা থেকে যদি আপনি একটু বলেন, মাইক্রোফোন নিয়ে। ধন্যবাদ। আসলে রেশমা জীবিত উদ্ধার হয়েছে, এটা আমাদের কাছে বড় একটা পাওয়া। আমরা হয়তো যদি উদ্ধার কাজগুলো আরো সুন্দরভাবে, আমাদের প্রযুক্তি যদি আরো ভালো থাকতো, হয়তো অনেক রেশমাই উঠে আসতো। তো এটা আমাদের শ্রমিকের মেহনতির হাত বেরিয়ে আসছে, এটার জন্য আমরাই করি। আসলে মানবাধিকারের কথাটা বলতে গেলে এইখানে গার্মেন্টস শিল্পে বা আমরা যারা আজকে শ্রমজীবী মানুষ, আমাদের সবাই একটা চ্যারিটি বা দাতব্যর মতো সবাই ব্যবহার করে। কেউ কিন্তু শ্রমজীবী মানুষের জন্য ওইভাবে নেই, এটাই আমরা মনে করি। আজকে দেখেন, মানবাধিকারের কথা বলি বা যেটাই করতেছি, এ তো দেখা যায় যে আজকে যারা সরকারি দলে আছে বা বিরোধী দলেই যারা আছেন, তারা সবাই কেউ না কেউ একভাবে রাজনৈতিক দলের সাথে যারা জড়িত, সবাই বেশিরভাগই হয়তো এই আপা ভাই বাদ দিয়ে বেশিরভাগই কিন্তু ব্যবসায়ীরাই। অতএব পুঁজিবাজি সমাজ ব্যবস্থায় যেখানে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা, সেই ক্ষেত্রে আপনি মানবাধিকারের বিষয়গুলো ওইভাবে আসবে না। আর বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে সাভারের বা তাজরিরের যখন এই ভয়াবহ দুর্ঘটনাগুলো ঘটে, সবসময় দেখা যায় যে সাধারণ মানুষ, সাধারণ জনগণ সবাই আমাদের পাশে থাকে। আমাদের দেশে কিন্তু একটা মানবাধিকার কমিশন আছে, আপনি জানেন, তারও একজন চেয়ারম্যান আছেন। আমরা একটা বিষয় দেখলাম যে আমরা কোনো দুর্ঘটনা বা কোনো কারণে মানুষ মৃত্যু হোক, এটা আমরা কেউ আশা করি না। তারপরও যখন সরকারি লোক বা বিভিন্ন ভালো ভালো পর্যায়ের মানুষ যখন মারা যায়, দেখা যায় কি সেই মানবাধিকার কমিশন সে অনেক কথা বলে, অনেক কিছু বলে, কিন্তু আজকে আমার প্রায় 1200-র মতো শ্রমিক মরে গেছেন, হাজার হাজার শ্রমিক আজকে আহত হয়ে রয়েছে। আমি আজকে সেই মানবাধিকার কমিশনের কোনো কথাই শুনি নাই। কিন্তু সব অন্যান্য সময় যখন ধনী বা যারা মারে, তখন এটা অমানবিক, এইটাই হয়েছে বড় সমস্যা। যে মানবাধিকার যেটা বলবো, এই পুঁজিবাজি সমাজ ব্যবস্থা যদি আমাদের পরিবর্তন না হয়, এগুলা বলে লাভ নাই। যে দেশের মানুষের মজুরি কম, যে দেশের মানুষের কথা বলার অধিকার নাই, যে জায়গায় স্বাধীনতা নাই, এবং আমরা আজকে রাজনীতি যারাই করে তাদের
থেকে আমরা তাদের কাছ থেকে শিখবো, ভালো কিছু জানবো এবং আগামী প্রজন্মে আমরা ভালো কিছু করব। কিন্তু তাদের কাছ থেকে কি দেখতেছি, সবাই ক্ষমতার জন্য, সবাই যার যার সুবিধার জন্য আজকে সাধারণ মানুষগুলাকে জিম্মি করে যে যেভাবে পারতেছে সেইভাবেই তাদেরকে ব্যবহার করতেছে। শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে আমাদের দেশে নাই। আজকে যারা গরিব মানুষ তাদের বাচ্চারা কোথায় পড়তেছে, যারা শ্রমজীবী মানুষ তাদের বাচ্চারা আজকে কোথায় লেখাপড়া করতেছে, বিভিন্ন মাদ্রাসায়, এতিমখানায়। অথচ শ্রমজীবী মানুষের বাচ্চা ডে কেয়ার সেন্টার বা রাখার জায়গা, নিরাপত্তায় তারা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। অথচ দেখেন ধর্মের নামে, রাষ্ট্রের নামে, রাজনীতির নামে সেই ছোট ছোট বাচ্চাদেরকে আজকে রাজনীতির শিকার হচ্ছে। এই হয়েছে আমাদের মানবাধিকার। আপা, আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে আছেন বিজিএমই এর সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ। নাজমা আপা যেটা বলেছেন যে পুঁজিবাদী সমাজ কাঠামোর মধ্যে একটা নৈতিকতার ব্যাপার কিন্তু থাকে, যেটা আমরা ইউরোপে কিংবা আমেরিকায় দেখি যে খাবারে ভেজাল থাকবে না, শিক্ষায় ভেজাল থাকবে না, ওদের শ্রমিকদের থাকবার জায়গা, ফ্যাক্টরিগুলো কমপ্লায়েন্ট থাকবে, মানে শ্রমিকের কর্ম উপযোগী থাকবে। তো আমাদের এরকম একটা জগা খিচুড়ি মারা কাঠামোর মধ্যে যেখানে শ্রমিকরা আমরা দেখছি প্রায় অগ্নিকাণ্ডে নিহত হচ্ছেন, ভবন ধসে এইভাবে আহত হচ্ছেন এবং নিহত হচ্ছেন। তো একটা মালিক পক্ষের জায়গা থেকে আপনাদের এখানে শিক্ষণীয় আসলে কি, যদি মাইক্রোফোন নিয়ে আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই সাভার ট্র্যাজেডিতে যারা যে সমস্ত শ্রমিক ভাই বোনরা প্রাণ হারিয়েছেন, আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি, এবং যারা অসুস্থ আছেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আছেন, আমাদের হিসাব মতো 398 জন, সেই 398 জন শ্রমিক ভাই বোনদের যাতে দ্রুত আরোগ্য লাভ করেন তারা, সেই কামনা করছি। আপনি আমাকে যে জিনিস জিজ্ঞেস করলেন যে কোনো সময় যে ধরনের অগ্নিকাণ্ড বা রানা প্লাজার বা মানে যেই বিল্ডিং ধস, সেই সমস্ত থেকে বিজিএমই বা মালিক পক্ষ শিক্ষা নিচ্ছে। আসলে আমরা কেউ মালিক না, মালিক মহান আল্লাহ তাআলা। আমরা উদ্যোক্তা বললে আমার মনে হয় যে জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, ম্যানুফ্যাকচারার বা উদ্যোক্তা, এটাই বোধহয় মানে কথাটার মানে কারেক্ট ওয়ার্ড। তারপরে আমি বলবো আপনাকে যে তাজরিনের যে ঘটনাটা ছিল এবং রানা প্লাজার যে ঘটনাটা, সেই ঘটনাগুলির জন্য বিজিএমই পদক্ষেপ নিয়েছে। কি কি পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন। তারপরেও আমি বলতে পারি আপনাদেরকে যে যেই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, যে বিজিএমইর মনিটরিং সেল এবং গভর্নমেন্টের মনিটরিং সেল মিলে সমস্ত ফ্যাক্টরিগুলি পরিদর্শন করে ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা হয়েছে, এ ক্যাটেগরি, বি ক্যাটেগরি, সি ক্যাটেগরি। এখন এখানে প্রশ্ন হলো যে এই যে মনিটরিং গুলো হলো, এবং আমি আপনাকে একটা রিপোর্ট আছে আমার কাছে, আমি দেখাতে পারি, যেটা এপ্রিল মাসে ফায়ার সার্ভিস থেকে দেওয়া হয়েছে, যে রানা প্লাজার নিউ ওয়েভ স্টাইল ফ্যাক্টরিটি এ ক্যাটেগরির হাইয়েস্ট নম্বর পেয়েছে, 15 নম্বর পেয়েছে। তো বিজিএমই কিন্তু কোনো বিজিএমই কিন্তু, আমি আসছি নাজমা, বিজিএমই কোনো রেগুলেটরি বোর্ড না, বিজিএমই কোনো অ্যাপ্রুভাল অথরিটি না, এটা একটা ট্রেড বডি মাত্র। তো যারা এই ভবনের নকশা পাশ করেন, যারা এই ভবনের ফায়ার লাইসেন্স দেন, যারা রাজুক থেকে বা প্রপার অথরিটি যারা আছেন, যারা এই বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইনগুলি পাশ করেন, আমার প্রশ্ন তাদের কাছে যে এই জিনিসগুলি কিভাবে পাশ হয়। কারণ রানা প্লাজা একটা ভাড়া বিল্ডিং এ, এবং এখানে যে স্ট্রাকচারাল ডিজাইন বিজিএমইর কাছে আছে, আমি আগেও বিভিন্ন টকশোতে বলেছি, সেটাতে আমাদের 6 তলা পর্যন্ত অনুমোদিত দেখানো আছে। কিন্তু 6 তলার পরেও আমরা দেখেছি সেখানে বোধহয় 2 বা 3টে ফ্লোর আরো ছিল, 8 তলা বা 9 তলা ছিল, কিন্তু সেটার কোনো অনুমোদন কিন্তু বিজিএমইর কাছে নেই। এবং বিজিএমই এ তাজরিন হোক বা রানা প্লাজা হোক, প্রত্যেকটা ব্যাপারে আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলবো। যদি কোনো উদ্যোক্তার সেখানে আপনার ভুল থেকে থাকে, তাদের যদি কোনো দোষ থেকে থাকে, আমরা চাই তারা আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক। কারণ এখানে ম্যানুফ্যাকচারার আমাদের 4500-5000 ম্যানুফ্যাকচারার আছেন বিজিএমইর সদস্য। এখানে একজন দুজনের জন্য সবাই এই দোষ বা এই ভার বা এই ধরনের ব্লেম আমরা নিতে রাজি না, বা নেওয়া উচিত না, কারো নেওয়া উচিত হবে না। সেখানে আপনার যেই জিনিসগুলি করা উচিত ছিল, যে রানা প্লাজার যে আপনার ভবন ধসের যে ফ্যাক্টরির মানে ম্যানেজমেন্ট যারা ছিলেন, তাদেরকে কিন্তু আগের দিন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং বিজিএমই থেকে তাদেরকে ফ্যাক্টরি বন্ধ রাখতে বলা হয়েছিল, এবং তারা কিন্তু ফ্যাক্টরি ইভ্যাকুয়েট করিয়েছেন সন্ধ্যার সময়, যখন আপনার কলামে 3টা কলামে ক্র্যাক ধরা পড়ে। আমার প্রশ্ন যে তারা কি করে তারপরে সেই ফ্যাক্টরিগুলি সকালে খুললেন, এটা আমার প্রশ্ন। কারণ এখানে মানবাধিকার বলতে আমাদের সকলকে সচেতন হতে হবে, অ্যাওয়ার্ড হতে হবে। আমাদের আপনার যেটা নাজমা বলল যে এখানে ধনী গরিবের মৃত্যু বলে কিছু নাই, মৃত্যু যে কোনো অপমৃত্যু যদি হয় সেটার বিচার হতে হবে। সেটা যদি হয় তাহলে কিন্তু এই প্র্যাকটিসগুলি বন্ধ হয়ে যাবে।
জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু যাব রাজনীতি বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। আমরা দেখেছি এর আগে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু ঠিক বিচার আমরা কাউকে হতে দেখি না। এই যে একটা বিচারহীনতার সংস্কৃতি, এতগুলো শ্রমিক বারবার আগুনে পুড়ছে, তারা মারা যাচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না, কেউ দায়িত্ব নিচ্ছে না। আপনি যদি মাইক্রোফোন নিয়ে বলেন। আমি যদি একটু গভীরভাবে জিনিসটা দেখার চেষ্টা করি, এই রাষ্ট্র যদি আপনি বলেন প্রকৃত অর্থেই এটা হচ্ছে বড়লোক, ক্ষমতাশালী এবং তার আশেপাশে থাকা লোকের রাষ্ট্র। এটা আওয়ামী লীগ ক্ষমতা আছে না বিএনপি ক্ষমতা আছে, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। এখানে গরিবের কোনো মানবাধিকার নাই। নাজমা আপা বললো কিছু কথা, গরিবের জন্য কোনো বিচার নাই, গরিবের জন্য কোনো প্রতিকার নাই। আপনি সাম্প্রতিক সময় দুইটা ঘটনা দেখেন। এই যে রানা প্লাজার যে ঘটনাটা ঘটেছে, এটা আলটিমেটলি তো লোভের শিকার হয়েছে গরিব শ্রমিকরা। যারা আপনার এই আমাদের বিজেপির রিয়াজ ভাই বলেছেন, কারেক্টলি বলেছেন, আমরা সবকিছু মিলে বিজেপির উপর শুধু দোষ চাপাই। এখানে যারা প্রতিষ্ঠানটা নকশা অনুমোদন করেছেন, যারা ফায়ার এক্সটিংগুইশার দেখে টেকে বলেছেন ভালো আছে, পরিবেশ মন্ত্রণালয় থেকে যাদের পরীক্ষা নিরীক্ষা করার কথা, যাদের নকশা অনুমোদন করার কথা, এবং যাদের আপনার যতগুলো রেগুলেটরি বডি আছে, ওখানে আপনার জলাশয় ভরাট করে নির্মাণ করলো, পৌরসভা পারমিশন দিয়ে দিল, রাজুককে আপনার ডিসরিগার্ড করে, অনেক জায়গায় রাজুকও দিয়ে দেয়। আমার কথা হচ্ছে রেগুলেটরি যে বডিগুলো আছে, এরা এই ধরনের প্রতিষ্ঠানকে সোহেল রানার মতো ক্লাস 8 পাস করা একটা নিম্ন শ্রেণীর গুন্ডাকে এই ধরনের পারমিশন কেন দেয়? টাকা পায়, ঘুষ পায়, তো তার ঘুষের অনলে জ্বলতে হয় গরিব শ্রমিককে। সোহেল রানারা এটা করার সুযোগ পায় কেন? সোহেল রানার বাবাকে বিএনপি শেল্টার দিয়েছে, সোহেল রানাকে আওয়ামী লীগ শেল্টার দিয়েছে। আওয়ামী লীগ আর বিএনপি শেল্টার তাদেরকে দেয় কেন? কারণ তাদেরকে ক্ষমতায় থাকতে হয়। ক্ষমতায় থাকতে হলে সোহেল রানাদেরকে জন্ম দিতে হয়, এদের তারা ইউজ করতে হয়, হরতাল বিরোধী মিছিল করতে হয়, সরকারের বিরুদ্ধে বিরোধী দল থাকে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়। এটা আমরা সবাই জানি। সোহেল রানাদেরকে পালতে হয় তাদেরকে আর কি। তো এই আওয়ামী লীগ বিএনপি বা বুর্জুয়া দলগুলোর রাজনৈতিক ক্ষমতার উৎসটাকে নির্বিঘ্ন রাখার জন্য সোহেল রানাদের তাদের পালতে হয়, এবং এই সোহেল রানাদের লোভের আগুনে গরিব শ্রমিকদেরকে জীবন দিতে হয়। এটা সমস্ত জায়গায় একই চিত্র আর কি। এবং আপনি যদি লাস্ট স্টেজে দেখেন, গার্মেন্টসের মালিকরা যেটা করেছে, আমি বিজেপিকে দোষ দিব না, আমি মালিকদেরকে দোষ দিব। মালিক যে জিনিসটা করেছে, তাকে চিপেস্ট লেবারে তার প্রোডাকশনটা বানাতে হবে, সবচেয়ে বেশি প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে। তারও লোভের বলি কে হচ্ছে গরিব শ্রমিক। আপনি যদি ইন্টারন্যাশনাল বায়ারদের দেখেন, বায়ার হচ্ছে সবচেয়ে কম লাভে, সবচেয়ে কম টাকা দিয়ে কাকে দিয়ে কাজ করাতে পারবে সেটা দেখে। সে কখনোই নিশ্চয়ই রানা প্লাজায় গিয়ে আপনি যে আমার এই গার্মেন্টসের যে জিনিসগুলো বানাচ্ছেন এখানে কি অবস্থা সেটা কমপ্লায়েন্স দেখার কোনো কারণই নাই। এগুলি তারা ইন্টারন্যাশনাল যারা ক্রেতা আছে তাদের কাছে মুখ রক্ষার্থে বলে। তো সমস্ত দেশি বিদেশি বড়লোক চক্র ধরেন, একদম যারা মার্কসিস্ট আছেন, এই মেজবা ভাইরা খুব ভালো করে ব্যাখ্যা করতে পারবে। আমাদের খুব সাধারণভাবে মনে হয় কি, বড়লোকের লোভের আগুনে বলি হয় আর কি। রানা প্লাজা বলেন, তাজরিন বলেন, একই সাথে আপনি রুবায়েত আরেকটা দর্শক বোধ আপনাকে ফোন করতে যাচ্ছেন। হ্যালো, কে আছেন ফোনে? যদি পরিচয় দিয়ে প্রশ্নটি করেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্ন হলো যে রাজনীতি আর মানবাধিকার, এই কথাটা, যে রাজনীতি, যে বর্তমান যে রাজনীতিটা চলছে, যে হরতালে ভাঙচুর, মানুষ মারামারি, এটা হচ্ছে, এটা কি মানবিক দিক দিয়ে এটা কি বন্ধ করার কোনো উপায় নেই স্যার? জি, অনেক ধন্যবাদ প্রশ্নটি করবার জন্য। আসিফ ভাই, আপনি কন্টিনিউ করেন। প্রশ্নটি নিয়ে বলতে পারেন। হ্যাঁ, আপনি যদি হরতালের কথা বলেন, আপনি কখনো হরতালে অধিকাংশ ক্ষেত্রে কাদেরকে মরতে দেখেন? কাদেরকে আপনার রুজি রোজগার নাই, বসে আছে দিনমজুর, সাফার করে কে? রুবায়েত, আমি আপনি তো করি না, মেজো হয়তো করে না। হরতালে আমরা খুব কমই সাফার করি। ইভেন আপনি যদি খুব ইন্টারেস্টিং একটা অ্যানালজি দেখেন, যে হেফাজতে ইসলামের কর্মীরা যে কয়জনই মারা গেছে বা যে কয়জনই আহত হয়েছে, আপনি খেয়াল করে দেখেন হেফাজতে ইসলামের কর্মী তাদেরকে বানিয়েছে কারা? এই রাষ্ট্র বানায় নাই। সবচেয়ে গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের জন্য মাদ্রাসা ঠিক করে রেখেছি আমরা। মাদ্রাসাতে কি পড়ানো হয় সেটা নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই। এরা মার্জিনালাইজ ক্লাস, এরা মাদ্রাসায় কোনো মতে পড়াশোনা করুক। আবার এদেরকে আপনার রাজনৈতিক পণ বানায় হচ্ছে মাদ্রাসার যারা গডফাদার আছে, যারা পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্ক রাখে। এখন 18 দলীয় জোটের সদস্য, এবং আওয়ামী লীগ আমলে দেখবেন আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ইসলামী যে সংগঠন আছে তারাও মাদ্রাসার ছেলেদেরকে ইউজ করার প্রয়োজন হলে করবে। তারপর তারা জায়গা ছেড়ে না দিলে রাষ্ট্র তাদেরকে গুলি করে। আবার যারা অন্য যারা বড়লোকের বা মধ্যবিত্ত সন্তান আছে, তারা কোনো কোনো জায়গায় যদি 2 মাসও অকুপাই করে রাখে, তাদেরকে রাষ্ট্র গুলি করার কথা চিন্তাও করবে না। আমি কিন্তু কোনো আমল, আমি কিন্তু ভালো মন্দ কোনো কিছু আলোচনা যাচ্ছি না। আমি বলতে যাচ্ছি যেটা সার্বিক ট্রেন্ড হচ্ছে সমস্ত ক্ষেত্রে, সার্বিক ট্রেন্ড হচ্ছে সমস্ত বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন, এটা হরতাল বলেন, আন্দোলন বলেন, সরকারি নিপীড়ন বলেন, গার্মেন্টস বলেন, মজুরি কম দেওয়া বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, সব জায়গায়
গরিবরা হচ্ছে নিষ্পেষিত। আমি খুব বেশি মানে রাজনৈতিক তত্ত্বে বিশ্বাস করি না, বা আমার মনে তত্ত্ব জানা দরকার নাই। খুব সাধারণভাবে দেখলে আমরা এমন একটা রাষ্ট্র বানিয়েছি যেটা মুষ্টিমেয় মানুষের সুবিধার জন্য আমরা নানান ধরনের চালাকিপূর্ণ শব্দ উচ্চারণ করব, মানবাধিকার বলবো, রুল অফ ল বলবো, রাজনৈতিক আপনার শিষ্টাচার বলবো, কিন্তু আলটিমেটলি ভিক্টিমাইজড হবে গরিবরা। এরকম একটা রাষ্ট্র আমরা তৈরি করেছি। জি আসিফ ভাই, আপনার কাছে আবারও আসবো, একটু মেজো ভাইয়ের কাছে যাবো। যেরকমটা আসিফ ভাই বলেছেন, এই রাষ্ট্রের মৌল বৈশিষ্ট্য হচ্ছে এটা ধনী অভিমুখীন, এলিট অভিমুখীন, পুঁজি অভিমুখীন। এখানে বঞ্চিত, লাঞ্ছিত, প্রান্তিক মানুষের কোনো জায়গা আসলে নেই। এটা বিচারের ক্ষেত্রে বলা হোক, মানবাধিকারের ক্ষেত্রে বলা হোক। তো আপনি কিভাবে দেখছেন একজন মানবাধিকার কর্মী হিসেবে? তো আমাদের এই দেশটা যখন স্বাধীন হয়েছিল তখন কতগুলো স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল, এবং তখন মূল ভাবনাটা ছিল যে মোটা ভাত মোটা কাপড় আমরা সবাই ভাগ করে নেব। কিন্তু আমরা দেখছি যে দেশ স্বাধীন হওয়ার পরে এখানে একটা শ্রেণী ক্রমাগত স্ফীত হয়েছে, বাকি মানুষ শুকোচ্ছে, এবং ফলে আমাদের সমাজে আসলে ধনবৈষম্য প্রবলভাবে বেড়েছে, এবং এতটাই যে আজকে সেটা সব সীমা অতিক্রম করেছে। এমনকি যখন আপনার হিলারি ক্লিন্টন বাংলাদেশে প্রথম এলেন, তার দুটো জিনিস, তিনি কিন্তু পুঁজিবাদের সর্বোচ্চ জায়গা থেকে বাংলাদেশে আসছেন, তার চোখে দুটো জিনিস পড়েছিল। একটা হচ্ছে যে এখানে মানুষ, এত বেশি মানুষ, আরেকটা পড়েছিল যে এখানে ধনবৈষম্য। তো তারও চোখে পড়েছে এরকম ধনবৈষম্য। তো আসলে এই ধনবৈষম্য মানেটা কি? যে এখানে একদল শোষক, আরেক দল শোষিত, এবং শোষকের সংখ্যা কয়েকজন, গুটি কয়, এবং বাকি সব শোষিত। এবং টু দি এক্সটেন্ট যে আজকে নবনির্বাচিত পোপ তিনি বলেছেন যে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকের অবস্থা হচ্ছে কৃতদাসের মতো। এবং আমি দেখছি যে আমাদের গার্মেন্টস মালিকরা আজকাল খুব সুন্দর ভাষায় কথা বলছেন, হ্যাঁ, এবং কতটাই যে আমার আসলে মাঝে মাঝে ক্রোধ তৈরি হয়। যেমন রিয়াজ ভাই বললেন যে আমরা কেউ মালিক না, মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি মানে আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর মানে আপনার কি বলবো ওনারশিপ ডিড নিয়েছেন? এবং মানে যে এখান থেকে যে লাখ লাখ কোটি কোটি ডলার হয় সেগুলোকে আল্লাহ তাআলা ভোগ করেন না আমাদের মালিক সাহেবরা ভোগ করেন? হ্যাঁ, আমি আরেকটা সাক্ষাৎকারে শুনেছি যে আমাদের আরেকজন প্রাক্তন বিজিএমএ সভাপতি তিনি বলেছেন গার্মেন্টস শ্রমিকরা আমার সন্তান। হ্যাঁ, এই সন্তানের তত্ত্ব, এই সন্তানকে পিষে মারতে এদের কোনো কিছু আটকায় না। নিজের সন্তানরা আমেরিকায় লেখাপড়া করে, তো এটাই হচ্ছে বাস্তবতা। তো আমি আসলে বলবো যে এই যে রেশমারা না খেয়ে 18 দিন বাঁচে কি করে, এই প্রশ্নটা আসছে। আসলে আমাদের এইখানে $50 বেতন পাই। এই $50 বেতনে শুধু খাওয়া তো না, খাওয়া, চিকিৎসা, গোটা পরিবার, হ্যাঁ, মানে তারপরে সবকিছু মিলিয়ে পোশাক আশাক সবকিছু মিলিয়েই তো মানুষের জীবন। এই $50 যখন চলতে হয়, এরা না খেয়ে থাকতে থাকতে অভ্যস্ত, আসলে প্রায় না খেয়ে থাকা জীবন। কাজেই এই যে শরীরের সাথে আত্মাটাকে কোনো রকমে ধরে রেখে এদেরকে জীবনযাপন করতে হয়, কাজে তাদের জন্য ওরকম না খেয়ে 18 দিন থাকা আসলে খুব মানে অসম্ভব কোনো কিছু নয়। কাজে আমি বলবো যে ট্রেড ইউনিয়ন আমাদের এখানে একটা অবাধ লুটের রাজত্ব, হ্যাঁ, এবং এখানে এই রাষ্ট্রে যে দল ক্ষমতায় আসে সেই দল এই লুটেরাদের পক্ষাবলম্বন করে। এবং আপনার যেটা হয়েছে যে এই দেশে গণতন্ত্র বলতে শ্রমিকের কোনো গণতন্ত্র নাই, সাধারণ মানুষের কোনো গণতন্ত্র নাই, এখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত কারো কোনো গণতন্ত্র নাই। এখানে এখন হচ্ছে ধনিকের গণতন্ত্র, এবং আমার কাছে আরো বিশেষভাবে মনে হচ্ছে গার্মেন্টস মালিকদের গণতন্ত্র। গার্মেন্টস মালিকরাই দেশ চালাচ্ছে। আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, এরা সব গার্মেন্টস মালিকের দ্বারা আপনার মানে প্রধানত পরিচালিত হচ্ছে। এবং আমি আরেকটা কথা বলবো যে এরা কিন্তু এই শোষণকে চিরায়ত করার প্রয়োজনে তারা কিন্তু শ্রমিকের সব রকম অধিকারকে বঞ্চিত করছে। শ্রমিকের ট্রেড ইউনিয়ন করার যে ফান্ডামেন্টাল রাইট, এই ফান্ডামেন্টাল রাইটটা পর্যন্ত তাকে দেওয়া হয় না। এবং শ্রমিকের যদি প্রতিনিধিত্বের অধিকার থাকে তাহলে সে কিন্তু তার কর্মপরিবেশ, তার যে আপনার বেতন এবং সবকিছু মিলিয়ে বাসস্থান সবকিছু মিলিয়ে সে কিন্তু কথা বলতে পারে, সে একটা আপনার বার্গেনিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারে। এবং সেক্ষেত্রে সে যেখানে কাজ করছে সেটা নিরাপদ কিনা, সেটাও দেখতে পারে। কিন্তু এগুলো কোনো সুযোগই দেওয়া হয় না। এবং এই আপনার ট্রেড ইউনিয়ন অধিকার দাবি করতে যান, একটা পয়েন্ট শেষ করব। আমি মনে করি যে এই যে রানা প্লাজা, এই যে ধ্বংসস্তূপ, এইখানে আসলে একটা স্মৃতিসৌধ তৈরি করা দরকার। এবং এইখানে অলরেডি 1100-র বেশি 1117 জন মৃতদেহ ইতোমধ্যে
সেখান থেকে পাওয়া গেছে, এবং এর বাইরেও তো হাসপাতালে মারা গেছেন। এই সমস্ত এরা আসলে আমাদের এই গার্মেন্টস মালিকদের লোভের শিকার, এরা শহীদ। তো এদের নাম সেখানে লিখে রাখা উচিত, এবং এদের স্মৃতিতে এবং সারা দেশের শ্রমজীবী মানুষের আপনার মানে কি বলবো সংহতি জ্ঞাপনের একটা কেন্দ্র হিসাবে। জি মেজো ভাই, আপনার কাছে আমি আবারও আসবো। আমি একটু আলোচনা অন্যদিকে নিয়ে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। আমরা জানি আজকে রাত পোহলে কালকে দিন থেকে কিন্তু আবার হরতাল শুরু হবে, জামাত একটা হরতাল রেখেছে। এই যে হরতাল, যে সংঘাত, সহিংসতা, এর আগে আমরা দেখেছি হেফাজত ইসলামের যে অবরোধ এবং তাদেরকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ আলোচনা আছে। তাদের যে আগুন লাগানো কিংবা পোড়ানো, তাণ্ডব, সব মিলিয়ে যদি একটু বলেন মানবাধিকার এই জায়গা থেকে, গার্মেন্টস আলোচনা থেকে আমরা শিফট করতে চাই। মিস্টার অসীম, ধন্যবাদ। মাইক্রোফোন নিয়ে কথা বলতে হবে প্লিজ। ধন্যবাদ আপনাকে। মূলত আপনার তো প্রসঙ্গটা ছিল যে মানবাধিকার এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। আজকে আমি জেনেছিলাম বা শুনেছিলাম যে আমাদের সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার কমিশনের তিনিও থাকবেন, তাহলে আমার কিছু প্রশ্ন থাকতো। তারপরে উনি যদি আজকে এই অনুষ্ঠান দেখে থাকেন, ওনার কাছে আমার একটা প্রশ্ন, আমি সেটা দিয়েই শুরু করছি যে বাংলাদেশে আমরা বর্তমানে কেমন আছি। আপনি যে প্রসঙ্গটা এনেছিলেন যে হরতালের প্রসঙ্গে আমি যেহেতু জামাত ইসলামের হরতাল, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। ওনারা সংক্ষুব্ধ হয়েছেন আদালতের একটা রায় নিয়ে। ওনারা বলছেন যে আইনগতভাবে ওনারা ন্যায় বিচারটা পাননি। সেটা হলো একটা জিনিস, যার কারণে ওনারা উচ্চতর আদালতে আপিল করবেন। এটা হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে যে রাজনৈতিকভাবে এই বিচারটা করা হয়েছে, সেই কারণে ওনারা রাজনৈতিকভাবে হরতাল দিয়েছেন। আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, বিরোধী দলে যারা থাকেন তাদের জন্য হরতালের কোনো কারণ প্রয়োজন হয় না। হরতালের জন্য 101টা কারণই যথেষ্ট তাদের কাছে সবসময় থাকে। এটা বাংলাদেশের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি। এটা আওয়ামী লীগ যেমন দিয়েছে, অপু দিও জানেন যে 173 দিন ওনারা হরতাল দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য। নতুন করে আর এটা বাংলাদেশের জনগণকে নতুন করে বলানোর বা বাংলাদেশের জনগণের বোধোদয়ের জন্য আমি মনে করি না যে আমার কোনো কিছু আর বলার আছে। মানবাধিকার পরিস্থিতি যে কি অবস্থায় আছে আমাদের আজ পর্যন্ত আমি জানি না এর মধ্যে কোনো ঘটনা ঘটেছে কিনা, 779 জন 777-এর উপরে চলে গেছে, মানে বোয়িং 777 থেকে ভলিউমটা বেশি। 779 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশে 2009 সালের জানুয়ারি থেকে এপ্রিল 2013 সাল পর্যন্ত। গুম হয়েছেন 86 জন। ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা আমি মানবাধিকার কমিশন চেয়ারম্যান ডক্টর মিজান স্যার যদি থাকতেন তাহলে আমি ওনাকে জিজ্ঞেস করতে পারতাম, সুযোগটা পেতাম। আমাদের জনাবা নাজমা আক্তার বলেছেন যে গার্মেন্টস শিল্পে যখন ধস নামে বা কোনো দুর্ঘটনা ঘটে তখন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাহেব কেন মুখটা খোলেন না। গতকালকের একটা, আমি যদি মানে আপনাকে অফেন্ড না করি বা সাংবাদিক বন্ধুদেরকে অফেন্ড যদি না করি, আমি নাম না নিয়ে বলতে চাই, একজন সাংবাদিক ওনার যে প্রশ্নগুলো ছিল একজন গার্মেন্টস কর্মীকে কিংবা একজন নারী শ্রমিককে উদ্ধারের পরে যে ধরনের প্রশ্ন ছিল, ফেসবুকে যে আপনার সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ ক্রিটিসিজমের শিকার উনি হয়েছেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কিন্তু তার ব্যতিক্রম না। এটা গত 4.5 বছরে আমরা কিন্তু দেখেছি। আমি সেই আক্ষেপ থেকে ওনাকে জিজ্ঞেস করতাম, আপনার হেফাজতের আপনার যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য এসছে, বিবৃতি এসছে, সরকার থেকে প্রেস নোট এসছে। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস নোটে বলেছিল যে 11 জন নিহত হয়েছে, আজকে প্রেস নোটে বলছে যে 22 জন নিহত হয়েছে। তাহলে কি আগামীকাল বলবে ওনারা 33 জন নিহত হয়েছে? তারপরের দিন কি বলবেন যে 44 জন নিহত হয়েছে? আমি এটা জানি না, আমি দেখিনি নিজের চোখে। তবে আমি একটা জিনিস বলবো যে মিডিয়া রিপ্রেশন এই সরকারের সময় আজ পর্যন্ত 800 জন সাংবাদিক নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন 5 জন সাংবাদিক এই সরকারের সময়। মানবাধিকারের পরিস্থিতি কতটুকু ভয়াবহ এটা কিন্তু মানে বলে শেষ করা যাবে না। এটার আমি আমার বক্তব্য, আমি একজন বিএনপির কর্মী কিংবা নেতা, এটার দরকার না। আমি রেফারেন্স দিচ্ছি যে আইন ও সালিশ কেন্দ্র, অধিকার বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বলেন, তারাও কিন্তু এই বর্তমান সরকারের সময় যে সংশয়টা প্রকাশ করেছে। আপনি দেখেন রুবায়েত ভাই, যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে 5 এবং 6 তারিখের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন হওয়া উচিত। আজকে হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছে আন্তর্জাতিক
তদন্ত কমিশন হওয়া উচিত। এগুলি কেন বলছে? আমাদের ক্রেডিবিলিটিটা কোথায়? আমি একজন রাজনৈতিক দলের কর্মী কিংবা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে বলতে পারি, যে দেশের মানবাধিকার পরিস্থিতি যত ভালো, সে দেশ বিশ্বের বুকে তত বেশি আপনার সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে কিন্তু পরিগণিত হয়। আমি সে কথাটা বলছি। আমি আরেকটা জিনিস, আসিফ ভাইয়ের একটা জিনিসে আমি কিন্তু একটু ডিফার করব, সেটা হচ্ছে উনি বলেছেন যে সোহেল রানার বাবা বিএনপির শেল্টারে। আমি এটার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। বাংলাদেশে আপনার যে গার্মেন্টস মালিকরা, তারাও বিএনপি করেন, তারাও আওয়ামী লীগ করেন। গার্মেন্টসের শ্রমিক যারা থাকেন তাদের মধ্যে বিএনপিকে ভোট দেন, আওয়ামী লীগকে ভোট দেন, বা অন্য কাউকে দেন কিনা আমি জানি না। কথাটা হচ্ছে যে আমি খারাপ কাজটা কখন করেছি? সোহেল রানার বাবা বিএনপি করতেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু সোহেল রানা এই সরকার, আওয়ামী লীগ সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসে তখন কিন্তু এই জায়গাটা দখল করেছে। জায়গা সম্পূর্ণটা না, জায়গাতে তার বাবার অংশীদারিত্ব ছিল মূল জায়গায়, এবং তার মধ্যে 40% জমি সে দখল করেছিল যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। আর পরবর্তীকালে এসে যখন আওয়ামী লীগ সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসছে তখন কিন্তু এই বিল্ডিংটা তুলেছে। আমি এটা শুধু জাস্ট একটু আমি আর বলে মাঝখানে যে বিএনপির সময়টা ছিল তখন সে কি করেছে? এই তথ্যটা ঠিক না। মানে আওয়ামী লীগের প্রথম সরকার, আওয়ামী লীগের দ্বিতীয় এই সরকার, তথ্যটা ঠিক মাঝখানে না, বিএনপির আপনার এই 5 তথ্যটা বছর ঠিক কি না। করেছে? না, বিএনপি 2006 সালে, আমি এটাও একটু আসিফ স্পষ্ট ভাই করি। বলতে কিছু না বলতে না, আপনি চাচ্ছেন। যখন বলেছেন 2006 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন সে অনুমোদন নিয়েছিল 6 তলা এই বিল্ডিং। সত্যটুকুই আমরা জানতে আমি চাই। এই সত্যটাই বলছি। 2006 সালে সে অনুমোদন নিয়েছিল 6 তলা বিল্ডিং এ। তার মানে আসিফ ভাই তো খুবই ঠিক বলেছেন, আমি- আওয়ামী লীগ হ্যাঁ, কিংবা বিএনপি না, আসলে আমি বলছি প্রত্যেকের প্রশ্নই এরা তৈরি হয়। না, আমি একটা কথা বলছি, জি। আপনি একটা বিল্ডিং যখন করবেন, নকশা যখন আপনি দেবেন জমা, কাগজপত্রে আপনি যা কিছুই দেবেন আপনাকে অনুমোদন সেটাই দেওয়া হবে। 6 তলা বিল্ডিং এর অনুমোদন নেওয়া হয়েছিল, 6 তলা বিল্ডিংই দেওয়া হয়েছে। পরবর্তীকালে যখন এক্সটেনশনের ব্যাপার এসছে এবং যখন 6 তলার আসিফ ভাই পারমিশন বলে নেয়, একটা কিছু বলতে না আমি চাচ্ছেন, একটু please। শেষ করে নেই, তারপরে আপনাকে আসিফ ভাই প্রশ্ন বলুন। করতে যাচ্ছেন উনি, আমি একটা কথা আপনাকে বলতে জি। যাচ্ছেন। দেখেন, সোহেল রানা তো এই সমাজে একটা না। হ্যাঁ, অসীম, আপনি পলিটিক্স করেন, আপনি জানেন সোহেল রানা তো একটা নাম। হ্যাঁ, এরকম ক্যারেক্টার বিএনপিতে নাই। আমি যে ট্রেন্ডটা বলতে চেয়েছি যে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তাদের সোহেল রানাদের প্রয়োজন পড়ে, এটা আমি মানছি, সেটা এটা আমি হচ্ছে মূল মানছি, সত্য। কিন্তু আপনি আমি এটা এই জন্যই বলেছি, যখন আপনি জি, আমি কাউকে- আপনার কাছে আবারও আসবো এই পর্যায়ে। আমি একটু না, বলে আমাদের নিই। এটা ছোট্ট বিরতিতে যেতে হবে। 2006 সালে যখন অনুমোদন নেওয়া হয় তখন কিন্তু গার্মেন্টসের এত সুবিধা নাজমা থাকে। আপা, নাজমা আপা, আমি একটু শেষ করে নিই, আমি জাস্ট একটু বলে নেই। এটা নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি আমি দেখেছি। আমি কাগজপত্রগুলো সবই দেখেছি, কাগজপত্রগুলো যেগুলো পৌরসভা রাজুকের সমস্ত কাগজপত্র দেখেছি। 2006 সালে যখন অনুমোদন নেওয়া হয় তখন বিল্ডিং এর প্ল্যানটা দেওয়া হয়েছিল 10 তলা ভবনের প্ল্যান কিন্তু দেয়া হয়েছে। পরবর্তীকালে এসে সে কিন্তু 10 তলা প্ল্যানের উপরে 9 তলা অর্থাৎ আরো 3 তলা এক্সটেনশন করার অনুমতি পেয়েছিল। অর্থাৎ মূল ভবনের আপনার 10 তলারই কিন্তু নকশা ছিল না, 10 তলা মূলত 10 তলা ফাউন্ডেশন অনুমোদন বিল্ডিং আপনি করতে পারবেন 6 তলা পর্যন্ত। আমার কথাটা হচ্ছে যে আমরা যেখানে বসে আছি এটা 1 তলা, কিন্তু এটাকে যদি আপনার মনে করেন যে ফাউন্ডেশন যদি এটা 10 তলা থাকে, পরবর্তীকালে এটাকে 10 তলা আইনগতভাবে দেয়া যাবে। এখন কথাটা হচ্ছে যে আমি বিল্ডিং এর কোয়ালিটি কি জি, এ নিয়ে আমরা পরে কথা বলবো। এই পর্যায়ে প্রিয় দর্শক, আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এসে আমরা অধ্যাপক উপ উকিলকে দিয়ে আমরা আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে থাকুন, একটু পরে ফিরছি। বাকি অংশ